নমস্কার, আমি সুপর্ণা। আজ আমি আপনাদের শোনাব প্রভাত কুমার মুখোপাধ্যায়ের লেখা রসময়ীর রসিকতা। যদি আমার এই গল্প পাঠ আপনাদের ভালো লাগে তাহলে লাইক করে দেবেন, শেয়ার করে দেবেন এবং অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। চলুন শুরু করা যাক রসময়ীর রসিকতা। ক্ষেত্রমোহন বাবুর ৮৮ বর্ষ ব্যাপী দাম্পত্য জীবন স্ত্রীর সহিত যুদ্ধ বিগ্রহ ও সন্ধি করিতে করিতেই কাটিয়াছে। এমন রণরঙ্গিনী স্ত্রী বঙ্গদেশে প্রায়ই দেখা যায় না। ক্ষেত্রমোহনের বয়স এখন ৪০ বৎসর, স্ত্রী রসময়ীর বয়স ৩০। রসময়ী এ নাম যে রাখিয়াছিল বলিহারি তার প্রতিভা। তবে রসও অনেকগুলি আছে কিনা, এক্ষেত্রে রৌদ্র রস। ক্ষেত্রমোহন একজন বঙ্গলনবাসী বিষ মুক্তার। হুগলিতে থাকিয়া বেশ ২ পয়সা উপার্জন করেন। বাড়ি তাহার হুগলিতে নহে, জেলার মধ্য কোনো এক পল্লীগ্রামে। তবে কয়েক বৎসর হইল হুগলিতে নিজ বাটি নির্মাণ করিয়া বাস করিতেছেন। দুঃখের বিষয় এ পর্যন্ত ক্ষেত্রমোহনের সন্তানাদি কিছুই হয় নাই। স্ত্রীর যেরূপ বয়স আর হইবার ভরসাও নাই। অনেকদিন হইতে তাহার মাসি পিসি প্রভৃতি পুনর্বিবাহ করিবার জন্য তাহাকে অনুরোধ করিতেছেন। ক্ষেত্রমোহনের আন্তরিক বাসনাও তাহাই, কিন্তু রসময়ীর ভয়ে এ পর্যন্ত এ বিষয়ে কোনরূপ চেষ্টা চরিত্র করিতে সাহস করে নাই। ইতিমধ্যে সামান্য একটা ঘটনা উপলক্ষে রসময়ী ভয়ানক বিপ্লবের সৃষ্টি করিয়া ক্ষেত্রমোহনকে ২ দিন গৃহ ছাড়া করিল। অবশেষে নিজে তাহার পিত্রালয়ে হালি শহরে চলিয়া গেল। ক্ষেত্রমোহন তখন সাহসে ভর করিয়া গৃহে ফিরিয়া আসিলেন এবং প্রতিজ্ঞা করিলেন রসময়ীর আর মুখ দর্শন করিবেন না, অন্যত্র বিবাহ করিবেন। এই বাড়িতে রসময়ীকে আর ঢুকিতে দিবেন না, এই শেষ। হালি শহর গ্রামটি হুগলিরই অপর পারে, মধ্যে গঙ্গা প্রবাহিতা। চৌধুরী পাড়ায় রসময়ীর পিতৃলয়। অনেকদিন হইল তাহার পিতা মাতার কাল হইয়াছে। এখন সে বাড়িতে রসময়ীর বিধবা দিদি বিনোদিনী এবং তাহার ২টি ছোট ভাই নবীন ও সুবোধ বাস করে। নবীন কাঁচরাপাড়া কারখানায় কর্ম করে। সুবোধ স্কুলে ছাড়িয়া এখন বাড়িতেই বসিয়া আছে, এখনো কিছু জুটে নাই। মাসাধিক কাল রসময়ী হালি শহরে বাস করিতেছে। পূর্বে পূর্বে এরূপ স্থলে ২-৪ দিন বা বড়জোর ১ সপ্তাহ পরে দন্ত্রে তৃণ করিয়া ক্ষেত্রমোহন আসিয়া উপস্থিত হইতেন এবং কত সাধ্য সাধনা করিয়া স্ত্রীকে গিয়ে ফিরাইয়া লইয়া যাইতেন। কিন্তু এইবার সে নিয়মের ব্যতিক্রম দেখিয়া রসময়ী কিছু চিন্তিত হইয়া পড়িয়াছেন। পাড়ায় একজন বালক প্রত্যহ নৌকা চোখে গঙ্গা পার হইয়া হুগলির ব্রাঞ্চ স্কুলে পড়িতে যাইত। সেই ছেলেটি গ্রামে প্রচার করিয়া দিল ক্ষেত্রমোহন বাবুর বিবাহ দিন স্থির হইয়া গিয়াছে। এই কথা শুনিয়া রসময়ীর দিদি বিনোদিনী একদিন বৈকালে ছেলেটিকে বাড়িতে ডাকিয়া আনিলেন। তাহাকে সন্দেশ ও রসগোল্লা খাইতে দিয়া বলিলেন, বাবা, শুনলাম নাকি আমাদের ক্ষেত্রর আবার বিয়ে করছে, এ কথা কি সত্যি? বালক বলিল, হ্যাঁ সত্যি বই কি। আমাদের ক্লাসের সুরেশ বলে একটা ছেলে পড়ে, চুচড়ায় তার মামার বাড়ি, তারই মামাতো বোনের সঙ্গে বিয়ে। ঠিক জানো? জানি বই কি, সুরেশই তো আমাকে বলেছে দিন স্থির পর্যন্ত হয়ে গেছে। তার মামার নাম কি? নাম হরিশচন্দ্র চাটুর্যে, জজ আদালতে কর্ম করেন। তাদের বাড়িটি তুমি চেনো বাবা? হ্যাঁ চিনি বই কি, সুরেশের সঙ্গে কতবার গিয়েছি। কত বড় মেয়ে?
এই আমাদের বয়সী হবে। বালকটির বয়স 13 বৎসর। কেমন দেখতে? তা বেশ সুন্দর। বিনোদিনী কিয়ৎক্ষণ চিন্তা করিলেন, শেষে বলিলেন, আচ্ছা, কাল একবার আমাদের দু বোনকে সেই বাড়িতে নিয়ে যেতে পারো বাবা? কেন? তাদের একবার মিনতি করি বলে কয়ে দেখি। বিয়ে হলে আমার বোনটিরও তো সুখ হবে না, আর তার মেয়েও জলে পড়বে। কাল একবার আমাদের নিয়ে চলো। কখন? এই খাওয়া দাওয়ার পরে। আমার স্কুল কামাই হবে যে। একদিনের জন্য মাস্টারের কাছে ছুটি নিও এখন। আমি বরং তোমাকে একটি টাকা দেব, ঘুড়ি নাটাই এসব কিনো। পরদিন বেলা 11টার সময় দুই ভগিনীকে সঙ্গে লইয়া বালকটি চুচুড়া যাত্রা করিল। গঙ্গা পার হইয়া ঘোড়ার গাড়ি ভাড়া করিয়া মাধবী তলার হরিশবাবুর গৃহে গিয়া উপস্থিত হইল। খিড়কি দরজার সম্মুখে গাড়ি দাঁড়াইল। রসময়ী বলিল, এই বাড়ি? হ্যাঁ। আচ্ছা, তুমি গাড়ির ভিতর বসে থাকো, আমরা চট করে ওদের সঙ্গে দেখা করে আসি বলিয়া দুইজনেই অবতরণ করিয়া বাড়ির মধ্যে প্রবেশ করিল। সে বাড়ির মেয়েরা কেহ তখন স্নান করিতেছে, কেহ খাইতে বসিয়াছে, কেহ বা আহার আনতে উঠানে বসিয়া চুল শুকাইতেছে। হঠাৎ দুজন ভদ্র ঘরের অপরিচিতা স্ত্রীলোককে প্রবেশ করিতে দেখিয়া একজন সবিষয়ে বলিল, তোমরা কারা গা? বিনোদিনী বলিল, আমরা হালি শহর থেকে তোমাদের সঙ্গে দেখা করতে এসেছি। স্ত্রীলোকটি সন্নিগ্ধ ভাবে বলিল, এসো বসো। দুইজনে বারান্দায় উঠিয়া উপবেশন করিয়া বলিল, বাড়ির গিন্নি কোনটি? একজন পৌরাকে দেখাইয়া সকলে বলিল, ইনি গিন্নি। গৃহিণী বলিলেন, তোমরা কি মনে করো এসেছো বাছা? বিনোদিনী বলিল, তোমার মেয়ের নাকি বিয়ে? গৃহিণী বলিলেন, হ্যাঁ, আমার ছোট মেয়েটির বিয়ে। কবে? এই 20 মাঘ দিন স্থির হয়েছে। পাত্রটিকে? ক্ষেত্রমোহন চক্রবর্তী, হুগলিতে মোক্তারি করেন। সতীনের ওপর মেয়ে দিচ্ছ বাছা? গৃহিণীর বিস্ময়ের প্রতি কথায় বাড়িয়া চলিয়াছিল। তিনি জিজ্ঞাসা করিলেন, তোমরা চেনো নাকি? বিনোদিনী বলিল, চিনি নে আবার, খুব চিনি, আমাদের গ্রামেই তো বিয়ে করেছে। গৃহিণী বলিলেন, হ্যাঁ, সতীন আছে বটে, কিন্তু সে স্ত্রী পরিত্যাগ করেছেন। রসময়ী এতক্ষণ চুপ করিয়া বসিয়া শুনিতেছিলেন। তাহার মনের রাগ ক্রমশ বৃদ্ধিপ্রাপ্ত হইতেছিল। এ কথা শুনিয়া হস্তপদ ঠকঠক করিয়া কাঁপিতে লাগিল, চক্ষু দুইটি লাল হইয়া উঠিল। বিনোদিনী জিজ্ঞাসা করিল, কেন পরিত্যাগ করেছে কিছু শুনেছ গা? শুনেছি সে মাগি নাকি বড় দজ্জাল। শোভন মাত্র রসময়ী তড়াক করিয়া লাফাইয়া উঠিল। বারান্দার কোণে ছিল একগাছা ঝাঁটা। নিমেষের মধ্যে সেই দুটো হস্তে ধরিয়া গৃহিণীর ওপর সপাসপ মারিতে আরম্ভ করিল। সঙ্গে সঙ্গে বলিতে লাগিল, কেন কেন, আর কি মরবার জায়গা পেলে না? জায়গা পেলে না? আমার স্বামী ছাড়া কি তোমার মেয়ের জন্য পাত্তর জুটল না? এই অভাবনীয় ঘটনায় বাড়ির লোকে ক্ষণকালের জন্য হতবুদ্ধি হইয়া গেল। তাহার পর মহা গণ্ডগোল আরম্ভ হইল। অল্প বয়স্কা বালিকারা কাঁদিয়া ছুটিয়া কেউ খাটের নিচে, কেউ সিন্ধুকের আড়ালে লুকাইল। বাড়ির ঝি বসিয়া বাসন মাজিতেছিল। সে বাসন ফেলিয়া, ওরে খুন করলে রে, খুন করলে রে, সে পাই এ পাহাড়ওয়ালা বলিয়া ঊর্ধ্বশ্বাসে ছুটিয়া রাস্তায় বাহির হইয়া পড়িল। বাড়ির অপর মেয়েরা আসিয়া রসময়ীকে ধরিয়া ফেলিল। রসময়ী তখন গৃহিণীকে ছাড়িয়া তাহাদের ওপর কিল চর নিবিষ্ট বন বৃষ্টি করিতে লাগিল। কাহারও কাপড় ছিঁড়িয়া দিল, কাহারও চুল ছিঁড়িয়া দিল, কাহাকেও খামচাইয়া দিল, কাহাকেও কামড়াইয়া দিল। হাঁপাইতে হাঁপাইতে বলিতে লাগিল, কোনেটি গেল কোথা? তাকে একবার বের করো না। চোখ দুটো গেলে দিয়ে যাই, নাকটা কেটে দিয়ে যাই, দাঁতগুলো ভেঙে দিয়ে যাই। বিনোদিনী এতক্ষণ চুপ করিয়া দাঁড়াইয়াছিলেন।
ক্রমে সদর দরজার লোক হৈ হৈ করিতে লাগিল। তখন সে বলিল, রসময়ী, থাম থাম, ক্ষমা দেবন, খুব হয়েছে, চল বাড়ি চল। ঝি ছুটিয়া বাড়িতে প্রবেশ করিয়া বলিল, ওগো, যেতে দিওনি, থানায় খবর দিয়ে এসেছি, দারোগা আসছে। পুলিশের নাম শুনিয়া রসময়ী বলল, চলো দিদি চলো। যাবে কোথা? দারোগা আসুক তবে যেও, বলিয়া 2-3টি স্ত্রীলোক রসময়ীকে ধাবিতে অগ্রসর হইল। রসময়ী এক লম্ফে উঠানের কোণ হইতে আসপটিখানা সংগ্রহ করিয়া মাথার ওপর সবাইকে ঘুরাইয়া বলিল, খুন চেপেছে, আমার খুন চেপেছে, সবাইকে খুন করে ফাঁসি যাব। ইহা দেখিয়া সমস্ত স্ত্রীলোক মা গো বলিয়া ছুটিয়া ঘরে ঢুকিয়া দরজা বন্ধ করিয়া দিল। পাহাড়ওয়ালা, এ পাহাড়ওয়ালা, আসামি পালায় বলিয়া চিৎকার করিতে করিতে ঝি পুনশ্চ রাস্তায় বাহির হইয়া পড়িল। রসময়ী তখন দিদির সহিত খিড়কি দরজা দিয়া বাহির হইয়া গাড়িতে উঠিয়া বলিল, পারঘাটে চলো। বলা বাহুল্য, হরিশ্চন্দ্র বাবু ক্ষেত্রমোহনকে কন্যাদান করিলেন না। তাহার গৃহিণী বলিলেন, সে খুনে মেয়ে মানুষ, বিয়ে দিলে আমার মেয়েকে খুন করে ফেলবে, তুমি অন্যত্র চেষ্টা দেখো। পরদিন কাছাড়িতে গিয়া হরিশ বাবুর মুখে ক্ষেত্রমোহন সকল কথা শ্রবণ করিলেন। রাগে তাহার সর্বশরীর জ্বলিতে লাগিল। কাছারি হইতে বাড়ি ফিরিয়া হাত মুখে ধুইয়া অন্তঃপুরে বসিয়া ক্ষেত্রমোহন বাবু তামাক খাইতেছিলেন। এমন সময় হঠাৎ ঝড়ের মতো রসময়ী আসিয়া প্রবেশ করিল। কয়েক মুহূর্ত নির্বাক হইয়া ক্ষেত্রমোহনের পানে দৃষ্টিপাত করিল। সেই প্রকার দৃষ্টিপাত, যে দৃষ্টিপাতে পূর্বে মুনি ঋষিরা লোককে ভস্য করিয়া ফেলিতেন। ক্ষেত্রবাবু বলিলেন, কি মনে করে? রসময়ী অসম্ভব সংযমের সহিত উত্তর করিল, একটা শ্রাদ্ধের জোগাড় করতে। তাহার ওষ্ঠযুগল ক্রোধে কম্পিত হইতে লাগিল। তামাক টানিতে টানিতে ক্ষেত্রমোহনবাবু বলিলেন, শ্রাদ্ধটা কার? হরিশ চাটুর্যের মেয়ের। আর মেয়ের মার? তাহলে দুটো শ্রাদ্ধ বলো, সঙ্গে সঙ্গে অমনি নিজেরটাও সেরে নিলে হয় না? হুকা নামাইয়া একটু উত্তেজিত ভাবে ক্ষেত্রমোহন বলিলেন, করছি তো, করব না কেন? তোমার ভয় নাকি? রসময়ী চিৎকার করিয়া হাত নাড়িয়া বলিলেন, করো না, কে একবার মজাটাই দেখো না। কি করবে তুমি? ওই এমন কিছু না, আঁশবটি দিয়ে যে মেয়ের নাকটা কেটে দেব, আর বুকে একখানা 10 মণে পাথর চাপিয়ে দেব। আর তোমার নাক কানটা কেউ যদি কেটে দেয়, এসো না, কাটো না, তুমি কাটো না হয়, বলিয়া রসময়ী নিজের কোমরে 2 হাত দিয়া ঝুঁকিয়া নিজের মুখ ক্ষেত্রমোহনের অতি নিকটে সরাইয়া দিল। স্ত্রীর এত সদৃশ বিনয় দেখিয়া ক্ষেত্রমোহন আবার হুঁকা উঠাইয়া আপন মনে টানিতে লাগিয়ালেন। ঝুঁকিয়া থাকিয়া যখন ক্লান্তি বোধ হইল, রসময়ী তখন নিজের মুখ সরাইয়া লইয়া আবার সোজা হইয়া দাঁড়াইলেন। বলিলেন, তাহলে আঁশবটিটা শান দিয়ে রাখি গে, সমস্ত পাকা হলে খবর দিও, চুপি চুপি যেন শুভকর্ম সেরে ফেলো না। ক্ষেত্রমোহন বলিলেন, তুমি না মরলে আর বিয়ে করছি নে, মরবে কবে? একথা শুনিয়া রসময়ী বিদ্রুপেশ্বরে হা হা করিয়া হাসিয়া উঠিল। বলিল, আমি মরবো কবে জিজ্ঞাসা করছো? বসি, বামনি এখনই মরছে না, আর এখন অনেক দেরি, বিস্তর বিলম্ব। তোমার বিয়ে করবার বয়স যাবে, বুড়ো থুরথুরে হবে, ভুয়ে মুড়ে হয়ে যাবে। যখন আর কেউ তোমায় মেয়ে দিতে রাজি হবে না, তখন আমি মরব। দাম্পত্য রসালাপ এই পর্যন্ত অগ্রসর হইলে বাহিরে একখানা গাড়ি থামিবার শব্দ হইল। রসময়ী বলিল, তবে সেই কথাই রইল,
এখন তবে আসি। দিদি ও পাড়ায় তার জায়ের বাড়ি গিয়েছিল, ভাবলাম তার সঙ্গে এসে তোমার সঙ্গে দুটো মনের কথা কয়ে যাই বলিয়া রসময়ী প্রস্থান করিল। উক্ত কথোপকথনের পর 6 মাস কাটিয়া গিয়াছে। রসময়ীর গর্ব সফল হইল না, সে এখন মৃত্যুশয্যায় শায়িত। সংবাদ পাইয়া ক্ষেত্রমোহনবাবু হালি শহরে গেলেন। চিকিৎসাদি কিছুই ত্রুটি হইল না, কিন্তু রসময়ী বাঁচিল না। গঙ্গার তীরে লইয়া গিয়া ক্ষেত্রমোহন স্ত্রীর মুখাগ্নি করিলেন। আশ্চর্য সংসারের মায়া, যে এত কষ্ট দিয়াছে তাহার জন্যই ক্ষেত্রমোহন ঝরঝর করিয়া অশ্রুপাত করিতে লাগিলেন। আরও মাস 6 কাটিল। ক্ষেত্রমোহনের পার্শ্বচর বন্ধু বান্ধবগণ নানা স্থানে পাত্রী অন্বেষণ ব্যস্ত হইলেন। অবশেষে হুগলির নিকটবর্তী একটি গ্রামে সুযোগ্য পাত্রীর সন্ধান পাওয়া গেল। মেয়েটির ডাগর দেখিতেও ভালো। বিশেষ মেয়ের পিতা একটি বড় জমিদারের নায়েব। অধিককার মামলা মকদ্দমাগুলি এই সূত্রে ক্ষেত্রমোহন বাবুর করায়ত্ত হইবে। কন্যার পিতা রজনীকান্ত ঘোষাল ইংরেজি লেখাপড়া জানা ব্যক্তি। বিবাহের কথাবার্তা পাকা হইল। বরের খুড়োমশাই গ্রাম হইতে আসিয়াছেন, করল আশীর্বাদ। প্রভাতে আফিস কক্ষে বসিয়া 2-4 জন মক্কেলের সঙ্গে মুক্তারবাবুর কথাবার্তা করিতেছিলেন। খুড়োমশাই একখানি বঙ্গবাসী হস্তে ঘরের কোণে বসিয়া তামাক সেবন করিতেছেন। এমন সময় ডাক পিয়ন আসিল। ক্ষেত্রমোহনবাবুর হস্তে একখানি পত্র দিয়া গেল। খামের ওপর হস্তাক্ষরের প্রতি দৃষ্টিপাত করিয়া ক্ষেত্রমোহনের মাথা ঘুরিয়া গেল। 2-4 বার চক্ষু রগড়াইয়া বারংবার খামখানি শিরোনাম পরীক্ষা করিতে লাগিলেন। কাছে আনিয়া দূরে সরাইয়া নানা প্রকারে দেখিলেন। অবশেষে কম্পিত হস্তে পত্রখানি খুলিলেন। পড়িয়া তাহার মুখও বিবর্ণ হইয়া গেল। মক্কেলগণকে বলিলেন, আচ্ছা এখন তোমরা যাও, আজ সকাল সকালই কাছারি যাব, সেইখানেই বাকি কথাবার্তা হবে। এখন মক্কেলগণ চলিয়া গেলে খুড়ো মশাই বলিলেন, চিঠি এলো ক্ষেত্তর? ভয়িত স্বরে ক্ষেত্রমোহন বলিল, আগে হ্যাঁ। কোথাকার চিঠি? তাই তো ভাবছি। ক্ষেত্রমোহনের মুখের ভাব এবং কণ্ঠস্বরের বিকৃতি লক্ষ্য করিয়া খুড়ো মশাই উঠিয়া নিকটে আসিলেন। তখন ক্ষেত্রমোহন পত্রখানি দ্বিতীয়বার পাঠ করিতেছেন। তাহার নিঃশ্বাস বন্ধ হইবার উপক্রম হইয়াছে, চক্ষু কপালে উঠিয়াছে। খুড়ো মশাই দ্রুতভাবে বলিলেন, কি ব্যাপার? কি কোন দুঃসংবাদ নয় তো? ক্ষেত্রমোহনবাবু নীরবে পত্রখানি খুড়ো মশাইয়ের হাতে দিলেন। তিনি পত্র লইয়া চশমা লাগিলেন। সাধারণ পাতলা চিঠির কাগজে বেগুনি রঙের ম্যাজেন্টা কালি দিয়ে লেখা। উপরে স্থানের নাম নাই, তারিখ নাই, নিম্ন প্রকার লিখিত, শ্রী শ্রী দুর্গা সহায়। প্রণামপূর্বক নিবেদনঞ্চ 20, তোমার মোহশ্চন্ন ধরিয়াছে। মনে করিয়াছ রসময়ী মরিয়াছে, আপদ গিয়াছে, এইবার বিবাহ করি। আমি মরিয়াছি বটে, কিন্তু তাই বলিয়া তুমি নিষ্কৃতি পাইয়াছ তাহা মনে করিও না। বাড়ির সম্মুখে যে বড় বটগাছ আছে, তাইতে আমি আজকাল বাস করিতেছি। তুমি কি করো, কোথাও যাও, সমস্ত আমি সেখান ধরিয়া বসিয়া দেখিতেছি। রাত্রিরে কাজ হইতে নামিয়া মাঝে মাঝে তোমার শয়ন ঘরে যাই, তোমার খাটের চারিদিকে ঘুরিয়া বেড়াই। একবার ইচ্ছা করে গলাটা টিপিয়া দিয়া তোমাকেও আমার সঙ্গে করি। আমার এখানে বড্ড একলা বোধ হয়। আমার চেহারা এখন অতিশয় খারাপ হইয়া গিয়াছে। আমার গায়ে মাংস চামড়ার কিছু নাই, খালি হাড় আছে, তাও সাদা নয়। গাঙ্গাস্তিবে আমাকে যে পোড়াইয়াছিলে
তাইতে হাড়গুলো কালো কালো হইয়া গিয়াছে। যাই হোক, নিজের রূপ বর্ণনা নিজের মুখে শোভা পায় না। বিবাহ করিও না বলিলে তোমার নলাটে অশেষ দুর্গতি লেখা আছে। রসময়ী। পত্র পড়িয়া খুড়ো মহাশয়ের মুখ কালিমাময় হইয়া গেল। ভীত স্বরে জিজ্ঞাসা করিলেন, এ হাতের লেখা কার চিনতে পারছ? খুব চিনি, তারই হাতের লেখা। অন্য কেউ জাল করেনি তো? ভগবান জানেন। খুড়োমশায় নিষ্করস্ত চেয়ারে বসিয়া পড়িলেন। কিয়ৎক্ষণ ছাদের কড়িকাঠের পানে চাহিয়া বলিয়া উঠিলেন, জয় রাম সীতারাম, রাম রাঘব রানবী, রাম রাম রাম। খুড়ো মহাশয়কে এতদ অবস্থায় দেখিয়া ক্ষেত্রমোহনেরও আরো ভয় হইল। বললেন, আচ্ছা খুড়োমশাই, ভূতে কখনো চিঠি লেখে? খুড়ামশাই বলিয়া উঠিলেন, ভূত বলতে নেই, ভূত বলতে নেই, উপদেবতা বলো, জয় রাঘব রামচন্দ্র। দুজনেই নির্বাক। অবশেষে খুড়ো মহাশয় বলিলেন, দেখো, কারোর বদমাইশি নয় তো? এমনটাই কি হতে পারে? অনেক রকম ভৌতিক উপদ্রবের কথা শুনেছি বটে, কিন্তু এরমটা কখনো তো শোনা যায়নি। আচ্ছা, বৌমার হাতের লেখা আগের চিঠিপত্র কিছু আছে কি? লেখাটা মিলিয়ে দেখলে হয়। ক্ষেত্রমোহন বলিলেন, পুরানো চিঠি আছে বই কি, বলিয়া বাটির মধ্যে প্রবেশ করিয়া 4-5খানা বাহির করিয়া আনিলেন। খুড়ো মহাশয় চশমার কাঁচ দুখানি কোচার কাপড়ে ভালো করিয়া মার্জনা করিয়া লইলেন। পরে পত্রগুলি লইয়া অত্যন্ত সাবধানে হস্তাক্ষর মিলাইতে লাগিলেন। অবশেষে সেগুলি টেবিলের ওপর ফেলিয়া দীর্ঘ নিঃশ্বাস পরিত্যাগ করিয়া বলিলেন, একই হাতের লেখা তো দেখছি। খামখানে উল্টাইয়া পাল্টাইয়া দেখিতে লাগিলেন। 1 পয়সার 6খানওয়ালা সাধারণ সাদা খাম, তাহাতে একখানি 2 পয়সার টিকিট আটা আছে। ক্ষেত্রমোহনের হাতের খামখানি দিয়া বলিলেন, কোথাকার ছাপ দেখো তো। ক্ষেত্রবাবু বাঙ্গালানবিশ মোক্তার হলেও ইংরাজি ছাপা অক্ষর পড়িতে পারিতেন। ছাপ পরীক্ষা করিয়া বলিলেন, হুগলির ছাপ, কালকের তারিখ। খুড়ামশাই চুপ করিয়া বসিয়া রহিলেন। মাঝে মাঝে কেবল অস্ফুট স্বরে বলিতে লাগিলেন, জয় রাম শ্রীরাম সীতারাম। কাছারি বেলা হয় দেখিয়া মোক্তার বাবু স্নান করিয়া আহারে বসিলেন, কিন্তু কিছুই খাইতে পারিলেন না। রান্নাঘরের বারান্দায় যেখানে বসিয়া তিনি আহার করিতেছিলেন, সেখান হইতে বটগাছ অগ্রভাগ দেখা যায়। খান আর মাঝে মাঝে সেই গাছটার পানে চাহেন। একসময় গাছের একটা ডাল খড়খড় করিয়া নড়িয়া উঠিল। কাহার যেন হাসিরও শব্দ শোনা গেল। ক্ষেত্রমোহন বাবু আর খাওয়া হইল না, উঠিয়া পড়িলেন। মুখ প্রক্ষালন করিয়া বাহিরে আসিয়া বটগাছের পানে কিছুক্ষণ চাহিয়া রইলেন। 2-3টে কাঠবেড়ালি ডালে ডালে পরস্পরকে তাড়া করিয়া ফিরিতেছে। গোটাকত কাক উচ্চ শাখায় বসিয়া জাতীয় সঙ্গীত গাইতেছে। ইহা ভিন্ন আর কিছুই দেখিতে পাইলেন না। সেদিন সন্ধ্যাবেলায় ক্ষেত্রমোহন বাবুর শয়ন কক্ষে খুড়া ভাইপো বসিয়া কথোপকথন করিতেছিলেন। দিবসে খুড়া মহাশয় কপাটের বাহিরে ভিতরে দেওয়ালের রাম নাম লিখিয়া দিয়াছেন। অদ্য দুইজনেই এক শয্যায় শয়ন করিলেন। বারিশের তলায় একখানি কীর্তিবাসী রামায়ণ রক্ষিত হইবে এবং ঘরে সমস্ত রাত্রি আলো জ্বলিবে বন্দোবস্ত হইয়া গিয়াছে। ক্ষেত্রমোহন বলিলেন, আমি তো তার দরকার দেখছি নে, যদি কোনো উপদ্রব অত্যাচার হয়। খুড়ো মহাশয় কিয়ৎকাল চিন্তা করিলেন, শেষে বলিলেন, ভয়ের কোনো কারণ দেখি নে। ওই যে বলেছে, ইচ্ছা করে তোমার গলাটা টিপে দিই। না, তা পারবে না, হাজারক স্বামী তো বটে। আর যে বলেছে বিয়ে করো না, করলে তোমার অশেষ দুর্গতি হবে। অশেষ দুর্গতি হবে, তার মানে এ নাও হতে পারে যে আমি তোমার অশেষ দুর্গতি করব। ওর মানে বোধহয় এই যে অধিক বয়সে বিবাহ করলে যে সমস্ত সাংসারিক অশান্তি উপস্থিত হয়, তাই তোমারও অদৃষ্টে ঘটবে।
ক্ষেত্রমোহনবাবু চুপ করিয়া রহিলেন। মনে ভয়ও যথেষ্ট আছে, অথচ বিবাহ করিবার লোভটিও সম্বরণ করা তাহার পক্ষে অসাধ্য। পরদিন আশীর্বাদ হইয়া গেল, কিন্তু ক্ষেত্রমোহন যে ভৌতিক পত্র পাইয়াছেন সে কথাও রাষ্ট্র হইতে বিলম্ব হইল না। নায়েব রজনীকান্ত বাবুও কানে ক্রমে এ কথা পৌঁছিল। বলিয়াছি তিনি ইংরাজি জানা ব্যক্তি। শুনিয়া হা হা করিয়া হাসিয়া উঠিলেন। বলিলেন, ভূত? এই ২০ শতাব্দীতে ভূতে বিশ্বাস করতে হবে? বিবাহের দিন স্থির হইয়াছে ৮ই ফাল্গুন। আর ৫ দিন মাত্র বাকি আছে। উভয় পক্ষ হইতে সমস্ত আয়োজনাদি হইতেছে। বিকালে বৈঠকখানায় ক্ষেত্রমোহনবাবু জনকয়েক বন্ধুবান্ধব সহ বসিয়াছিলেন। ইহার মধ্যে একজন সরকারি উকিল, নাম মনোহর বাবু। লোকটির বয়স ৪০ পার হইয়াছে। চোখে সোনার চশমা, মাথায় কাকড়া কাকড়া চুল, ঝাঁকড়া ঝাঁকড়া চুল, মুখমণ্ডল প্রচুর গোঁফদাড়ি আবৃত, হাতে বড় বড় নখ। এক কথায় লোকটি থ্রিজফিস্ট। ক্ষেত্রবাবুর ভৌতিক পত্রপ্রাপ্তির সমাচার অবগত হইয়া অবধি মনোহরবাবু ইহার সঙ্গে একটু ঘনিষ্ঠতা স্থাপন করিয়া লইয়াছেন। অপর একজন নব্য যুবক, নাম সুরেন্দ্রনাথ। ইনি এলে ফেল করা শিক্ষিত মুক্তার। বিস্তর ইংরাজি উপন্যাস পাঠ করিয়াছেন। সুরেন্দ্রনাথ বাবু বলিলেন, ক্ষেত্রবাবু, একটা কথা আমার মনে হচ্ছিল। অনেক উপন্যাসে পড়া গেছে একটা দুর্ঘটনা ঘটে গেলে, যেমন রেল কলিশন বা নৌকাডুবি আরো কিছু, কিন্তু সকলেই মনে করছে অমুক লোকটা মরে গেছে, মৃত্যুর চাক্ষুষ সাক্ষীর অভাব নেই। কিন্তু বইয়ের শেষ দিকটায় দেখা গেল সে বেঁচে আছে। তাই আমার মনে হয় আপনার স্ত্রী এখনো বেঁচে আছেন। নয় এ চিঠি জাল, কিন্তু আপনার দৃঢ় বিশ্বাস এই চিঠি তাহারই হাতের লেখা, জাল নয়। সুতরাং আপনার স্ত্রী বেঁচে আছেন বিশ্বাস করা ছাড়া আর উপায়ান্ত নেই। কারণ এই ২০ শতাব্দীতে ভূতের অস্তিত্ব কোনো মতে বিশ্বাস করতে পারা যায় না। থিওজফিস্ট উকিলবাবুটি ইহা শুনিয়া বলিলেন, কেন মশাই, ২০ শতাব্দীতে ভূতের অস্তিত্ব কোনো মতেই বিশ্বাস করতে পারবেন না কেন? নবীন মুক্তারবাবু বলিলেন, কারণ আমি কখনো দেখিনি। শুনিয়া মনোহরবাবু বিজ্ঞতার হাস্য করিয়া বলিলেন, সম্রাট সপ্তম এডওয়ার্ডকে কখনো দেখেছেন? না, দেখিনি। তিনি আছেন বলে বিশ্বাস করেন? করি। তার কারণ আমি না দেখলেও হাজার হাজার লোক তাকে দেখেছে। তার ১০-২০ খানা ছবিও দেখেছি। কিন্তু ভূত আমি নিজে দেখেছি এমন কথা আজ পর্যন্ত কাউকে বলতে শুনলাম না। সবাই বলে, খুব বিশ্বস্ত লোকের মুখে শুনেছে যে তারা স্বয়ং ভূত দেখেছে। মনোহরবাবু তাহার সুখেন দাড়ির মধ্যে দীর্ঘ নখ আঙ্গুলিগুলি চালনা করিতে করিতে বলিলেন, আপনি বললেন হাজার হাজার লোক সম্রাটকে দেখেছে, তেমনি হাজার হাজার লোক অশরীরী আত্মাকেও প্রত্যক্ষ করেছে। আপনি বললেন যে সম্রাট ১০-২০ খানা ছবি দেখেছেন, তেমনি ১০-২০ খানা ভূতেরও ছবি আপনাকে আমি দেখাতে পারি, যদি দেখতে চান। একদিন আমার বাড়িতে যাবেন। আমার একখানা বইয়ের কেটি কিংয়ের ছবি আছে। প্রথম চার্লস সময় কেটি কিং নামে একটি মেয়ে জীবিত ছিলেন। ১৬ বৎসর বয়সে তার মৃত্যু হয়। গত শতাব্দীর মধ্যভাগে আমেরিকা ও ইউরোপের নানা স্থানে অনেক শেয়ার্সে কেটি কিং স্থূল শরীর ধারণ করে আবির্ভূত হয়েছিলেন। তার নাড়ি পরীক্ষা করা হয়েছে। তার শরীরে ছুরি ফুটিয়ে দিয়ে দেখা হয়েছে ঠিক মানুষের মতো রক্তপাত হয়। তার ফটোগ্রাফ পর্যন্ত তোলা হয়েছে। ফটোগ্রাফ থেকে তৈরি ছবি আমার বইয়ে আছে। আসবেন, দেখাবো। সুরেন্দ্রনাথ বাবু মৃদু মৃদু হাস্য করিয়া বলিলেন, আপনারাও যেমন ভালো মানুষ ওইসব বিশ্বাস করেন। ভূতবাদীদের কত জোচ্চুরি ধরা পড়েছে তার সংখ্যা নেই।
কেটিকিংয়ের দেহে ছুরি ফুটিয়ে রক্তপাত হয়েছে, ওইটা আপনি বিশ্বাসযোগ্যতার প্রমাণ বলে উল্লেখ করলেন? আমার তো ঠিক উল্টো মনে হয়। ছুরি ফোটালে রক্ত না পড়তো, অথচ শরীর মানুষ একটা দাঁড়িয়ে রয়েছে দেখছি, তাহলে বরং বিশ্বাস হতো একটা বাস্তবিক মানুষ নয়। এক্ষেত্রে দেখুন, ভূত তিনি বাড়ির সামনেই বটগাছে থাকেন। চিঠি যখন লিখতে পারেন তখন অনায়াসেই মূর্তি গ্রহণ করে নিজের বক্তব্য বলে যেতে পারতেন, কিন্তু তিনি তা না করে খাম, কাগজ, কালি, কলম সংগ্রহ করবার কষ্ট স্বীকার করলেন। এইটুকু থেকে এইটুকু চিঠিখানা টেবিলের ওপর রেখে গেলেই তো হতো। তা না করে 1 মাইল দূরে পোস্ট অফিসে গেলেন তাকে পোস্ট করতে, আবার 2 পয়সা খরচ করে টিকিট কিনতে হলো। মশাই, ভৌতিক জগতে পয়সা যদি বাস্তবিক এত সস্তা হয়, তাহলে না তা সেখানে গিয়েই প্র্যাকটিস শুরু করি। মনোহরবাবু একটু বিরক্তির সহিত বলিলেন, মশাই, জিনিসটা হাসি তামাশা নয়, এইসব গভীর বিষয়। অনেক চর্চা, অনেক আলোচনা না করে ও বিষয়ে মতামত প্রকাশ করা উচিত নয়। ভৌতিক জগৎ থেকে ডাকে চিঠি আসা এই প্রথম নয়। হিমালয় থেকে মহাত্মারাও মাঝে মাঝে নাকি ডাকে চিঠি লিখে থাকেন। কুটুম্বিলয় নামক এক মহাত্মারাও রকম অনেক চিঠি আমাদের মাদাম ব্লাভাটস্কিকে লিখেছিলেন। তারাও মনে করলে আবির্ভাব হয়ে বক্তব্য বলে যেতে পারতেন, কিংবা চিঠি উড়িয়ে টেবিলের ওপর ফেলে যেতে পারতেন, কিন্তু ডাকেই তারা চিঠিপত্র পাঠাতেন। ইহা শুনিয়া শিক্ষিত মোক্তারবাবু মৃদু মৃদু হাসিতে করিতে লাগিলেন, বলিলেন, কুটুম্বিলালের চিঠি তো কোন কালে জাল বলে সাব্যস্ত হয়ে গেছে। ডাক্তার হডসন বলে একজন বৈজ্ঞানিক নিজে ভারতবর্ষে এসে এই বিষয়ে অনুসন্ধান করে প্রমাণ করে দিয়েছেন যে মাদাম ব্লাফটাস্ক আর দামোদর বলে এক ব্যক্তি সব চিঠির জাল করেছিলেন। এ কথা শুনিয়া থিওজফিস বাবুটি ভ্রু কুঞ্চিত করিয়া বিরক্তির স্বরে বলিলেন, ওসব ঈর্ষাপরায়ণ লেখকের বই পড়াবেন না, আমার কাছে আসবেন, ভালো ভালো বই সব আপনাকে পড়তে দেব। তা পড়লে আপনার সমস্ত অবিশ্বাস দূর হয়ে যাবে। মাদাম ব্লাভাটস্কি যে কত বড় লোক তা তার আইসিস আনফেল্ড বইটি পড়লেই বুঝতে পারবেন। সুরেন্দ্রবাবু মুচকিয়া হাসিয়া বলিলেন, সেই বইটা পড়িনি বটে, তবে এডমন্ড গ্যারেট প্রণীত আইসিস ভেরি মাচ আনফেল্ড অফ দি স্টোর অফ দি গ্রেট মহাত্মা হোক্সট বইটি পড়েছি, লাইব্রেরিতে আছে, দেখতে চান তো এনে দিতে পারি। একথা মনোহরবাবু রাগিয়া আগুন হইয়া উঠিলেন, বলিলেন, ওই আপনারা এক কথা শিখে রেখেছেন, গাল দেওয়া যায় না এমন ভালো জিনিসই নেই। যত সব কুচক্রি বদমাইশ লোক মিছিমিছি মাদামের অপরাধ রটনা করছে। এমন সময় বাহিরের শব্দ উত্থিত হইল, বাবু, চিঠি আছে। পর মুহূর্তে ডাকপিয়ন প্রবেশ করিয়া ক্ষেত্রমোহন বাবুর হাতে একখানা চিঠি দিলেন। পত্রখানি হাতে লইয়া ক্ষেত্রমোহন বাবুর চক্ষু স্থির হইয়া গেল। বলিলেন, মশাই, আবার সেই? পত্র খুলিয়া পাঠ করিলেন, সেখানে সকলের সম্মুখে ফেলিয়া দিলেন। স্থিরচিৎবাবু অতি সাগ্রহের সহিত সেখানে কুড়িয়া লইয়া পাঠ করিলেন। শেষে নবীন মুক্তারবাবুর হাতে সেখানে দিলেন। পত্রখানি এরূপ, শ্রী শ্রী দুর্গা সহায়, প্রণাম, পূর্বত নিবেদনচ বিশেষ। এত সাহস তোমার? আশীর্বাদ পর্যন্ত হইয়া গিয়াছে। তুমি মনে করো আছো আমি তোমায় যে পত্র লিখিয়াছি তাহা ফাঁকা আওয়াজ? বসি বামনি তেমন মেয়ে নয়। আমি মানা করা সত্ত্বেও বিবাহ করিবে? এখন সাবধান হও, এই দুর্মতি পরিত্যাগ করো, নইলে একদিন গভীর রাত্রে তুমি যখন ঘুমাইয়া থাকিবে, বটগাছ হইতে নামিয়া তোমার বুকে একখানা দুশ্মন পাথর চাপাইয়া দিব, ঘুম আর ভাঙিবে না।
একে একে সকলে পত্রখানি পড়িলেন, পড়িয়া স্তম্ভিত হইয়া বসিয়া রহিলেন। শিক্ষিত মুক্তারবাবু মুখ শুকাইয়া গেল, তথাপি তিনি মন হইতে সংশয় দূরে নিক্ষেপ করিয়া বলিলেন, আচ্ছা ক্ষেত্রবাবু, আর একবার বেশ করে লেখাটা পরীক্ষা করে দেখুন দেখি। আপনার স্ত্রীর হাতের লেখা বটে না কোনো জায়গায় কোনো সন্দেহজনক তফাৎ আছে? ক্ষেত্রবাবু বলিলেন, কোনো সন্দেহ নেই, শুধু হাতের লেখা মিল হলেও বা সন্দেহ করতাম। আর যেখানে যেখানে চেয়ে যা ভুল চিরকাল হতো, এই চিঠিতেও তাই। সে চিরকালই শ্রী শ্রী এক জায়গায় লিখত, এই দুখানা চিঠিতেও তাই। তাছাড়া তিনি চিঠিতে এমন সব কথাই বলছেন যা সে জীবিত কালেও মুখে সর্বদা ব্যবহার করত। সকলে নিস্তব্ধ হইয়া বসিয়া রহিলেন। কিছুক্ষণ পরে সুরেন্দ্রবাবু গলা ঝাড়িয়া জিজ্ঞাসা করিলেন, তার মৃত্যুর সময় আপনি উপস্থিত ছিলেন? ক্ষেত্রমোহনবাবু বলিলেন, ছিলাম বই কি। সঙ্গে সঙ্গে ঘাটে গিয়েছিলেন? গিয়েছিলাম। চিতার উপর তার দেহ রাখবার পর তার মুখ আপনি তার দেখেছিলেন? দেখিনি। আবার আমি আগুন মুখাগ্নি করেছি। ওহে, তুমি যা ভাবছো তা নয়। আর ভুল হয় না। নয়া মুক্তারবাবু তখন ঘাড় হেট করিয়া বসিয়া রহিলেন। একজন বলিল, I hear are more things in heaven and earth. Horrible. I have are dreamed of in your photo philosophy. হে হবিও, স্বর্গে ও মর্তে এমন অনেক জিনিস আছে যাহার বিষয়ে তোমরা দর্শন বিজ্ঞান স্বপ্নেও অবগত নহে। অপর একজন বলিল, তাহাই বটে, তাহাই বটে। ধরুন, আপনাদের দেশে, শুধু আমাদের দেশেই বা বলিব কেন, সকল দেশেই আদিকাল থেকে যে একটা বিশ্বাস প্রচলিত আছে যে ভূত বলে একটা জিনিস আছে, তার কি কিছুই ভিত্তি নেই? সরকারি উকিল বাবু বলিলেন, শুধু অন্ধবিশ্বাসের কথা নয়, গত 50 বছরের মধ্যে ইউরোপে ও আমেরিকায় ভূতের অস্তিত্ব নিঃসংশয়ভাবে প্রমাণিত হয়ে গেছে। এক সময় বিজ্ঞান শ্রেষ্ঠ টিন্ডাল পর্যন্ত ভূতকে হেসে উড়িয়ে দিয়েছিলেন। এখন আর শিক্ষিত সমাজে সে তার ভার নেই। বিখ্যাত সম্পাদক স্ট্রেট সাহেব তার এক গ্রন্থে লিখেছেন, অফ অল দ্য ভালগার superstitions of the half educated, none dies harder than the assured declaration that there are no such things as ghosts. অর্ধশিক্ষিত ব্যক্তিগণের মতে যতগুলি ইতবর্জনচিত কুসংস্কার আছে, তাহার মধ্যে ভূত নাই, এই অদ্ভুত ভ্রমটি সর্বাপেক্ষা প্রবল। বলিয়া বিজয়ী বীরের মতো তিনি সুরেন্দ্রবাবুর প্রতি কটাক্ষপাত করিলেন। সন্ধ্যা হইয়া গিয়াছিল। সেদিনকার মতো সভাভঙ্গ হইল। সেই বটগাছের তলা দিয়া যাইতে সুরেন্দ্রবাবুরও গাটা কেমন ছমছম করিতে লাগিল। খুড়ামশাই কোথায় বেড়াইতে গিয়েছিলেন। সন্ধ্যার পর বাড়ি ফিরিয়া আসিয়া দ্বিতীয় পত্রের কথা শুনিয়া বলিলেন, দেখো ক্ষেত্তর, ব্যাপারটা ক্রমেই গুরুতর হইয়া দাঁড়ালো। বিবাহ এখন না হয় বন্ধ রাখাই যাক। আমার মতে বৎসর পূর্ব হলেই কয়ায় গিয়ে একটা পিণ্ড দিয়া এসো, উদ্ধার হয়ে যাবেন। বছর পূর্বে হতে আর বেশি দেরি নাই, আর মাসখানেক হলেই হয়, তখন নির্বিঘ্নে শুভকর্ম শেষ করা যাবে। ক্ষেত্রবাবু বলিলেন, তা বেশ, সেই ভালো কথা। কন্যার পিতাকে বলিয়া কহিয়া বিবাহের দিন পিছিয়ে দেওয়া হইল। নিমন্ত্রণ পত্র সমস্ত প্রত্যাহিত হইল। গয়ায় শ্রাদ্ধ সারিয়া আসিয়া ক্ষেত্রবাবু বিবাহ করিবেন ইয়া সকলেই জানিতে পারিল। ক্ষেত্রবাবুর হস্তে একটা বড় জালিয়াতি মকদ্দমার
তদ্দীপের ভাব রইয়াছে। মকদ্দমা দায়ের সন্দর্ভ হইয়াছে, সেটা শেষ না হইলে ক্ষেত্রবাবু গয়া যাইতে পারিতেছেন না। ফরিয়াদি পক্ষে সাক্ষীদিগকে সমস্ত দিন ধরিয়া তালিম দিতে হইতেছে। মকদ্দমার পূর্বদিন সন্ধ্যাবেলা কাছারি হইতে ফিরিবার সময় রসময়ীর তৃতীয় পত্র ক্ষেত্রবাবুর হস্তগত হইল। তাহাতে অনন্যা কথার সঙ্গে লেখা আছে, শুনিলাম নাকি গয়ায় আমার পিণ্ড দিতে যাইতেছ। ভাবিয়াছ বুঝি পিণ্ড দিলে আমি উদ্ধার হইয়া যাইব, তখন স্বচক্ষে বিবাহ করিবে। গয়ায় যদি যাও তবে চোরের বেশ ধরিয়া রেলগাড়িতে প্রবেশ করিয়া তোমার বুকে ছোড়া বসাইয়া দিব। ক্ষেত্রবাবুর আর বাড়ি যাওয়া হইল না। কাছারির পোশাকেই মনোহরবাবুর বাড়ি গিয়া তাহাকে পত্র দেখাইলেন। মনোহরবাবু পত্র পড়িয়া বলিলেন, এ যে বড়ই বিপদ দেখছি। বিবাহ করবার কল্পনা আপনাকে পরিত্যাগ করতে হলো। ক্ষেত্রবাবু বলিলেন, আচ্ছা মশাই, অশরীরী আত্মা মানুষের মুখে ছুরি বসাইয়া দিতে পারে? আপনাদের থিওসফি শাস্ত্রে কি বলে? মনোহরবাবু একখানি মোটা বহি আলমারি হইতে পড়িয়া একস্থানে খুলিয়া বলিলেন, এই সম্বন্ধে থিওসফি শাস্ত্রের মত এই, মুক্তরাত্মাগণ সাধারণত অশরীরী, কিন্তু কখনো কখনো তারা নিজেকে মেটেরিয়ালাইজ অর্থাৎ জড় দেহ সম্পন্ন করে থাকেন। তাদের এমন ক্ষমতা আছে যে বায়ু থেকে, গাছপালা থেকে, ভূমি থেকে, এমনকি কাছাকাছি মানুষের দেহ থেকে আবশ্যক পদার্থগুলি সংগ্রহ করে নিজ দেহ ধারণ করেন। সুতরাং সে অবস্থায় বুকে ছুরি বসিয়ে দিতে পারা কিছু আশ্চর্য নয়। আর এও বিবেচনা করুন না, যে হস্ত কলম ধরে চিঠি লিখতে সক্ষম, সে হস্ত ছুরি ধরতে পারবে না কেন? ক্ষেত্রমোহনবাবু কিয়ৎক্ষণ চিন্তা করিলেন, শেষে বলিলেন, দেখুন, এই পত্রগুলো জাল কিনা সেটা একবার ভালো করে তদন্ত করা হচ্ছে। আমি বলি কি, এই যে কলকাতা থেকে হস্তলিপি বৈজ্ঞানিক আমাদের দায়সারা মকদ্দমার সাক্ষী দিতে আসেন, তাকে দিয়ে এই চিঠিগুলো একবার পরীক্ষা করালে হয় না? থিওসফিস বাবুটি ক্ষেত্রমোহনের এই সন্দেহবাদে মনে মনে বিরক্ত হইলেন। প্রকাশ্যে বলিলেন, তা যদি আপনার ইচ্ছে হয় পরীক্ষা করতে পারেন। পরদিন দারবায় জালে মোক্তারটির বিচার আরম্ভ হইল। হস্তলিপি বৈজ্ঞানিক সফটমোর সাহেব সাক্ষ্য প্রদান করিলেন। দিন শেষে কাছারির পর ক্ষেত্রমোহনবাবু ডাকবাংলোয় গিয়া সফটমোর সাহেবকে ভৌতিক পত্র তিনখানি দিলেন। তুলনার জন্য রসময়ীর কয়েকটি পুরাতন আসল পত্র দিয়া আসিলেন। সাহেব বলিলেন, কল্ল প্রাতে পরীক্ষার ফলাফল জানাইব। পরদিন প্রাতঃকালে সরকারি উকিল মনোহরবাবুকে সঙ্গে লইয়া ক্ষেত্রমোহনবাবু আবার ডাকবাংলোয় উপস্থিত হইলেন। সাহেব বলিলেন, পরীক্ষাধীন পত্র তিনখানি এবং আসল পত্রগুলি সমস্ত এক হস্তের লেখা। ইহা শুনিয়া ক্ষেত্রবাবুর মুখখানি ছোট হইয়া গেল। মনোহরবাবু বলিলেন, সাহেব, অনুগ্রহ করিয়া একখানি সার্টিফিকেট লিখিয়া দিতে পারেন? সাহেব মনে করিলেন, নিশ্চয়ই এ পত্র লইয়া একটা মামলা মকদ্দমা হইবে, আবার সাক্ষ্য দিতে আসিয়া কি পাওয়া যাইবে। সুতরাং আহ্লাদের সহিত তিনি সার্টিফিকেট লিখিয়া দিলেন। বাসায় যাইতে যাইতে মনোহরবাবু ক্ষেত্রবাবুকে বলিলেন, এই চিঠিগুলির নকল আর সাহেবের সার্টিফিকেট যদি আমাদের থিওসফিক্যাল রিভিউ নামক মাসিক পত্রে ছাপাতে পাঠাই, তাতে আপনার কোনো আপত্তি আছে কি? আমরা যাকে স্পিরিট রাইটিং বলি, তার সুন্দর অকাট্য প্রমাণ হবে। ক্ষেত্রমোহনবাবু বলিলেন, তাতে আমার আপত্তি নেই। পরবর্তী সংখ্যা থিওসফিক্যাল রিভিউ পত্রে সার্টিফিকেট সহ চিঠিগুলি ছাপা হইয়া গেল। নানা স্থান হইতে বড় বড় থিওসফিকগণ ক্ষেত্রমোহনবাবুকে পত্র লিখিতে আরম্ভ করিলেন। কেহ কেউ হুগলিতে বাসিয়া পত্রগুলি সচক্ষে দেখিয়া বিস্ময়ে অভিভূত হইতে লাগিলেন। থিওসফিস মহলে ক্ষেত্রবাবুর প্রসারের আর সীমা নাই, কিন্তু ইহাতে তিনি কিছু মাত্র সান্ত্বনা লাভ করিলেন না। পত্রগুলি জাল প্রমাণ হইলে তিনি বিবাহ করিয়া সুখী হইতে পারিতেন।
ভয়ে গয়ায় গিয়া পিণ্ডদান করিতে পারিলেন না। তাহার অদৃষ্টে বুঝি বিবাহ আর নাই। চৈত্র মাস আসিল, বসন্তের বাতাস বহিতেছে, দোল উপলক্ষ কাছারি বন্ধ। ক্ষেত্রমোহন বাড়িতে বসিয়া নিজ দূরদৃষ্টির বিষয় চিন্তা করিলেন। এমন সময় একজন আসিয়া সংবাদ দিল, হালি শহরে তার শ্বশুরবাড়িতে মহা বিপদ উপস্থিত। দোল উপলক্ষে বাজি পড়াইতে গিয়া একটি বোম ফাটিয়া তাহার ছোট সম্বন্ধী সুবোধ বিশেষ আঘাতপ্রাপ্ত হইয়াছে। তাকে হুগলিতে হাসপাতালে আনা হইয়াছে। শুনিয়া ক্ষেত্রবাবু থাকিতে পারিলেন না। গাড়ি ভাড়া করিয়া হাসপাতালের অভিমুখে ছুটিলেন। সেখানে গিয়া দেখিলেন ছেলেটির অবস্থা সংকটাপন্ন। বিছানার নিচে মেঝের ওপর বসিয়া বিধবা বিনোদিনী রোদন করিতেছেন। ক্ষেত্রমোহনকে দেখিয়া তিনি আরো রোদন করিতে লাগিলেন। সমস্ত দিন ওষুধ প্রয়োগ ও শুশ্রূষা চলিল। সন্ধ্যার দিকে ডাক্তারেরা বলিল, আর প্রাণের আশঙ্কা নাই। ক্ষেত্রমোহন শালিকাকে বলিলেন, ঠাকুরজি, সন্ধ্যা হলো, এইবার বাড়ি চলো। বিনোদিনী বলিলেন, আমি সুবোধকে ছেড়ে বাড়ি যেতে পারবো না। সমস্ত দিন অনাহারে আছে, স্নানাহার পর্যন্ত হলো না। তা না হোক, আমি যেতে পারবো না। অবস্থা বুঝিয়া হাসপাতালের ডাক্তাররা বলিল, আপনাকে বাড়ি যেতে হবে, এখানে তো রাত্রে থাকতে পারবেন না, কাল সকালে আবার আসবেন। এখন আর কোনো ভয় নেই, বিপদ যা তা কেটে গেছে। আমার সেবা শুশ্রূষা করব, আপনার কোনো চিন্তা নেই, আপনি বাড়ি যান। অনেক বুঝাইতে বিনোদী সম্মত হইলেন। ক্ষেত্রমোহনকে বলিলেন, তুমি তবে আমায় হালিশহর নিয়ে চলো, রাতে সেখানে থাকবো, কাল ভোরে আবার এখানে আমায় পৌঁছে দিতে হবে। ক্ষেত্রমোহন তাহাই করিলেন। হালিশহরে রাত্রি কাটিল। ভোরে উঠিয়া স্বহস্তে এক ছিলিম তামাক সাজিয়া ক্ষেত্রমোহন ধূমপান আরম্ভ করিয়াছেন। এমন সময় বাড়ির বাহিরে মহা গণ্ডগোল উপস্থিত হইল। তাড়াতাড়ি হুঁকো রাখিয়া বাহিরে গিয়া দেখিলেন লাল পাকড়িতে বাড়ি ঘেরাও করিয়া ফেলিতেছে। অষ্টপৃষ্ঠে স্বয়ং পুলিশের সুপারিনটেন্ডেন্ট সাহেব দুয়ারে দাঁড়াইয়া, সঙ্গে কয়েকজন দারোগা ও হেড কনস্টেবল আছে। পুলিশ সাহেবের সঙ্গে ক্ষেত্রবাবুর পরিচয় ছিল। নত হইয়া সাহেবকে সেলাম করিলেন। সাহেব চুরুট মুখে দিয়া বলিলেন, হেল্লো মুখটিয়া, তুমি হেয়া কি করিতেছ? ক্ষেত্রবাবুন বলিলেন, হুজুর, এই আমার শ্বশুর বাড়ি। ইহা তোমার শ্বশুর বাড়ি আছে? উত্তম, আমি তোমার শ্বশুর বাড়ি সর্বোচ্চ ক্ষতি হইতে সেখানে বোমার তৈয়ারি হয় কিনা দেখিবে। ইহা সার্চ ওয়ারেন্ট আছে। বলিয়া সাহেব সার্চ ওয়ারেন্টখানি ক্ষেত্রমোহন বাবুর হস্তে প্রদান করিলেন। ক্ষেত্রবাবু সেখানে উল্টিয়া পাল্টিয়া দেখিয়া সাহেবের হাতে ফিরাইয়া দিলেন। বলিলেন, হুজুর, মালিক যা ইচ্ছা করিতে পারেন। সাহেব বলিলেন, স্ত্রীলোকগণকে লুকাইয়া রাখো। পুলিশ গৃহ মধ্যে প্রবেশ করিল। স্ত্রীলোকগণের মধ্যে কেবল বিনোদিনী। তিনি পুলিশের ভয়ে কোথায় লুকাইবার প্রয়োজন দেখিলেন না। হরিনামের মালাটি হাতে করিয়া উঠানে তুলসী তলায় বসিয়া রহিলেন। খানাতল্লাশি আরম্ভ হইল। বন্দুক, বারুদ, ডিনামাইট, বোমা, বর্তমানে রণনীতি, যুগান্তরকৃত দেশের কথা, রিভিউ, তার প্রবৃত্তি কিছু বাহির হইল না। বাহির হইল হিন্দু সৎকর্মমালা, গুপ্ত প্রেস পঞ্জিকা, কাশিদাসী মহাভারত ও একখানা বটতলার ছেঁড়া উপন্যাস। ক্ষুদ্র বা বৃহৎ কোনো দেশনায়কের কোনো ছবি বাহির হইল না। বাহির হইল কেবল খানকতক কালীঘাটের পট এবং একখানি আর্ট স্টুডিওর গণেট মূর্তি। জমিদারির খানকতক পুরনো দখিলা এবং একটা ধুলোমলিন চিঠির ফাইল বাহির হইল। বিনোদিনীর বাক্স হইতে বাহির হইল এক বান্ডিল চিঠি এবং খানকতক ঠিকানা লেখা সাদা খাম। সমস্ত জিনিস উঠানে আনিয়া জমা করা হইল। একজন দারোগা কাগজপত্রগুলি ফিরিস্তি প্রস্তুত করিতে লাগিলেন। ক্ষেত্রমোহন সেখানে বসিয়াছিলেন। তিনি দেখিলেন সাদা খামগুলি প্রত্যেকখানিতে তাহার শিরোনাম লেখা এবং রসময়ীর হস্তাক্ষর। পুলিশ সাহেবের অনুমতি লইয়া খাম ও চিঠিগুলি ক্ষেত্রবাবু পরীক্ষা করিতে লাগিলেন। খানকুড়ি চিঠি লইয়াছে। সমস্ত বেগুনি রঙের ম্যাজেন্টা কালিতে
রসময়ীর হস্তাক্ষরে লিখিত। কয়েকখানি চিঠি খুলিয়া ক্ষেত্রবাবু পাঠও করিলেন। নানা অবস্থা করিয়া অনুমানে পত্রগুলি লিখিত। কোনটাতে বটগাছের বাসস্থানেরও উল্লেখ আছে। একখানাতে আছে, গয়ার পিণ্ডদান করিয়া আসিয়াছ বলিয়া মনে করিও না আমি আর তোমার অনিষ্ট করিতে পারিব না। এখনো রশি বামনি তোমার ঘাড় মটকাইতে পারে। একখানাতে রইয়াছে, শুনিলাম বিবাহের দিন স্থির হইয়াছে, এখনো সাবধান। একখানাতে আছে, করল তোমার বিবাহ, এত মানা করিলাম কিছুতেই শুনিলে না। আচ্ছা, বাসর ঘরে আগুন জ্বালাইয়া তোমাকে তো তোমার বধূকে পোড়াইয়া মারিব, ইত্যাদি। সমস্ত ব্যাপারটা দিনের আলোর মতো তখন ক্ষেত্রমোহনের নিকট পরিষ্কার হইয়া গেল। বিনোদিনী তুলসীতলায় বসিয়া সমস্ত দেখিতেছিলেন। ক্ষেত্রমোহন বলিলেন, ঠাকুরজি এসব কি? ঠাকুরজি আপন মনে মালা জপ করিয়া যাইতে লাগিলেন।